একটি ছেলে তার মা বাবার সঙ্গে ছোটবেলায় একটি বিয়ে বাড়িতে যায় এবং সেই বিয়ে বাড়িতে গিয়ে সে দেখতে পায় একটি সুন্দর খাট সাজানো রয়েছে নতুন দম্পতিদের জন্য এবং একজনের মুখ থেকে শুনতে পায় যে বিয়ের পর এই খাটে নবদম্পতিরা বাসর করে। কিন্তু এই বাসর করার মানেটা কি সেটা সে বুঝতে পারে না। তাই সে তখন তার প্রতিবেশীদের সবাইকে বলতে থাকে যে সে তাদের সঙ্গে বাসর করতে চায়, আর এই কারণে তার পরিবারকে অনেকের কাছে হেনস্থাও হতে হয়। একসময় ছেলেটি বড় হয়, তার মা বাবা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখাও শুরু করে, কিন্তু মেয়েরা প্রথম দেখায় তাকে পছন্দ করলেও পরে তার বাসায় ফোন করে জানিয়ে দেয় যে তারা এই ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবে না। কিন্তু কি কারণে তাকে সব মেয়েরা রিজেক্ট করে দিচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারে না। অন্যদিকে একদিন তাদের মহল্লায় একটা সুন্দরী মেয়ে আসে, আর তারপরেই ছেলেটির জীবনে ঘটতে থাকে এক অস্বাভাবিক ঘটনা এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে জেলে নিয়ে আটকে রাখে। কিন্তু কি কারণে পুলিশ তাকে জেলে নিয়ে গেল, কি ছিল তার অপরাধ, আমরা এই সমস্ত ঘটনায় জানবো এই মুভিতে। আজকে এক্সপ্লেন করতে চলেছি একটি সাসপেন্স থ্রিলার রোমান্টিক মুভির নাম উন্দে নামা। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুভিটি দেখা শুরু করুন। মুভির প্রথমে ব্যাঙ্গালোর বলে একটি শহরের একটি সেন্ট্রাল জেল দেখানো হয়, যেখানে একদিন সকালে ওই জেলে বন্দী থাকা কিছু কয়েদিদের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন এক পক্ষ আরেক পক্ষকে বলে যে তোরা জানিস না যে তোরা ভুল করে বাঘের সাথে পাঙ্গা নেওয়া শুরু করেছিস। তখন আর এক পক্ষ বলে যে তোদের মতো বাঘ আমার মতো একটা সিংহই শায়েস্তা করে দিতে পারে, তাই বেশি কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা। আর এইসব কথা বলতে বলতেই তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। আর ঠিক তখনই ভিঙ্কি বলে একটি ছেলে তাদের মাঝখানে চলে আসে এবং তাদের বলে যে আর কতদিন তোমরা নিজেদের জানোয়ার হিসেবে পরিচয় দিবে, আমরা সবাই তো মানুষ, তাই মানুষের পরিচয় বাঁচতে শেখো। এই বলে ভিঙ্কি একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে এবং সেখানে বসেই সে ধ্যান করতে থাকে। আর এই দৃশ্য দেখে যারা নিজেদের মধ্যে ঝামেলা করছিল তারা অবাক হয়ে ভিঙ্কির কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে স্যার, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, কিন্তু আপনার এত উন্নত মানের চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও আপনি কেন জেলে বন্দী রয়েছেন? আপনি কি অপরাধ করেছেন যার কারণে আপনাকে জেলে আসতে হলো? তখন সেখানে কৃষ্ণা নামে আরেকটি ছেলে আসে এবং সে বলে যে মিশন মমতায় সাকসেস না হওয়ার কারণে আমরা দুই বন্ধু জেলে রয়েছি। কিন্তু কৃষ্ণার কথা শুনে অন্যান্য কয়েদিরা কিছুই বুঝতে পারে না। তারা তখন ভিঙ্কিকে জিজ্ঞাসা করে যে মিশন মমতাটা আসলে কি। ভিঙ্কি তখন তাদের বলতে শুরু করে যে সে যখন খুব ছোট ছিল তখন সে তার পরিবারের সঙ্গে একটি বিয়ের দাওয়াতে যায়। তবে সেই বিয়ে বাড়ির মানুষজন নিজেদের কাজে যখন খুব ব্যস্ত ছিল তখন ভিঙ্কি সহ আরো কিছু বাচ্চারা যে ঘরে নবদম্পতিদের বাসরের খাট সাজানো হয়েছে সেই খাটের উপর উঠে লাফাতে শুরু করে দেয়। অন্যদিকে সেই বাসার অন্য এক মহিলা ভাবতে থাকে যে নবদম্পতিরা হয়তো তাদের রুমের দরজা খোলা রেখেই রুমের মধ্যে ঢুকে পড়েছে, আর সেই কারণেই বাসর ঘরের খাট থেকে এই রকম আওয়াজ আসছে। তাই সে তার চোখ বন্ধ করে ধীরে ধীরে সেই বাসর ঘরের সামনে যায় দরজা বন্ধ করার জন্য। আর তখন সে দেখতে পায় যে কিছু বাচ্চারা সেই খাটের উপর লাফালাফি করছে। তাই সে ওই বাচ্চাদের বলে যে তারা যেন এক্ষুনি ওই খাট থেকে নেমে যায়, কারণ এই খাটটা তাদের খেলার জন্য সাজানো হয়নি, সাজানো হয়েছে নবদম্পতিদের বাসর করার জন্য। ভিঙ্কি বুঝতে পারে না যে বাসর ঘর মানে আসলে কি, তাই সে পাশের রুমে যায়। আর তখন সে দেখতে পায় যে মেয়েটির আজকে বিয়ে হয়েছে, তার কিছু বান্ধবী তাকে বলছে যে আজকে রাত্রিটা যেন সে খুব আনন্দ করে কাটায়, কারণ এই রাতটার জন্যই সমস্ত পুরুষ এবং মহিলা অপেক্ষা করে থাকে। এই কথা শুনে নববিবাহিত মেয়েটি খুব লজ্জা পেয়ে যায় এবং মুচকে মুচকি হাসতে থাকে। ভিঙ্কির ভীষণ কৌতূহল হয়। সে তখন ভাবতে থাকে যে বিয়ের পরে এই রাতে এমন কি হয় যার কারণে সবাই অপেক্ষা করে থাকে। তাই সে তার বাবার কাছে যায় এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে বাবা, বাসর রাত মানে কি? ছেলের মুখে এই রকম প্রশ্ন শুনে তো তার বাবা পুরাই অবাক হয়ে যায়। ভিঙ্কির বাবা ভিঙ্কিকে বলে যে সে হঠাৎ করে এইরকম প্রশ্ন তাকে কেন করছে। ভিঙ্কি তখন তার বাবাকে পুরো বিষয়টা জানায়। ভিঙ্কির বাবা যখন এইসব কথা শুনে ভাবতে থাকে যে সে তার ছেলেকে কি বলবে, তখন ভিঙ্কি বলে ঠিক আছে বাবা, তোমার বলতে হবে না, আমি মায়ের কাছ থেকে জেনে নিব। এই বলে সে যখন তার মায়ের কাছে যেতে থাকে তখন ভিঙ্কির বাবা অনেক ভেবেচিন্তে বলে যে বাসর করা মানে হচ্ছে বিয়ের প্রথম রাতে নতুন বিবাহিত স্বামী স্ত্রী তাদের রুমে খাটে বসে একটি মজার গেম খেলে, আর সেই জন্যই খাটটাকে সুন্দরভাবে সাজানো হয় আর ওটাকেই বাসর ঘর বলা হয়। ভিঙ্কি এই কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন ভিঙ্কির বাবা যখন অফিস থেকে বাসায় ফেরে তখন তাদের বাসার পাশে থাকা একজন মহিলা তার মেয়েকে সঙ্গে নিয়ে এসে ভিঙ্কির বাবাকে বলে যে আপনার মতো মানুষ এই গ্রামে আছে বলেই এই গ্রামটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনাকে বাস দিয়ে পিটানো উচিত। ভিঙ্কির বাবা অবাক হয়ে বলে আমি তো এইমাত্র অনেক খাটাখাটনির কাজ করে বাসায় ফিরছি, আমি আবার কি দোষ করলাম? তখন সেই প্রতিবেশী তাকে
বলে যে আপনি কোনো দোষ করেননি, দোষ করেছে আপনার ছেলে। আপনি আপনার ছেলেকে কি শিখিয়েছেন? আপনার ছেলে আমার মেয়েকে বলেছে যে তার সঙ্গে সে বাসর করবে এবং বাসর করার খাটে বসে সে তার সঙ্গে খেলা করতে চায়। এর 2 দিন পরে ভিঙ্কি তার স্কুলে আর এক কাণ্ড বাঁধিয়ে বসে। সেই স্কুলের বান্ধবীদের বলে যে তাদের সঙ্গে সে বাসর করবে এবং নতুন বিবাহিত দম্পতিরা বাসর ঘরের খাটে যে খেলাটি খেলে সেই খেলা তাদের সঙ্গে খেলবে। আর এই কথাটি স্কুলের ম্যাডামের কানে যায়। সে তখন ভিঙ্কিকে খুব বকাবকি করে। এরপর ভিঙ্কির স্কুলের প্রিন্সিপাল ভিঙ্কির বাবাকে স্কুলে ডেকে পাঠায় এবং তার বাবাকে ছেলের এইসব কথার সম্বন্ধে জানায়। ভিঙ্কির বাবা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে একদিন তার ছেলেকে ডেকে বলে যে বাবা, বাসর ঘরে যে খেলা খেলতে হয় সেটা বিয়ের আগে খেলা যায় না, তাই তুমি ভালোভাবে পড়াশোনা করো, তারপর যখন খুব ভালো একটা চাকরি করবে তখন আমরা তোমার বিয়ে দিয়ে দিব, আর তখন তুমি তোমার নতুন বউয়ের সঙ্গে বাসর ঘরে যত খেলা খেলতে ইচ্ছে করে খেলতে পারবে। এই কথা শুনে তো ভিঙ্কি পড়াশোনায় খুব মনোযোগী হয়ে পড়ে। এরপর সে যখন আরেকটু বড় হয়ে যায় তখন সে বন্ধুদের সঙ্গে মোবাইলে দেখে ফেলে যে বাসর ঘরে কি খেলা খেলতে হয়। ভিঙ্কি তখন পড়াশোনায় আরো বেশি মনোযোগী হয়ে যায়, কারণ তার যেভাবেই হোক বড় হয়ে একটা সুন্দর মেয়ে বিয়ে করতে হবে। আর এভাবেই ভিঙ্কি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সে একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে যায়। আর এর মাঝেই একদিন ভিঙ্কির বাসার পাশে একটি ছেলে বিয়ে করে যার স্ত্রীর নাম পবিত্রা। পবিত্রা দেখতে খুবই সুন্দর, তাই ভিঙ্কি পবিত্রা বাহিরে আসলেই তার দিকে সবসময় তাকিয়ে থাকে। পবিত্রা বুঝতে পারে যে ভিঙ্কি তার দিকে ভালো নজরে কোনো সময় তাকায় না, তাই সে ভিঙ্কিকে দেখলেই বিরক্ত হয়ে বাসার ভেতরে ঢুকে যায়। তবে ভিঙ্কি বাচ্চাদের খুবই ভালোবাসত, তাই সে তার অবসর সময়ে প্রতিবেশীদের বাচ্চাদের সঙ্গে নিজের ঘরে বসে খেলা করত। তো একদিন যখন ভিঙ্কি বাচ্চাদের সঙ্গে খেলা করছিল তখন তার বাবা আর মা তার কাছে আসে। ভিঙ্কির বাবা ভিঙ্কিকে জানায় যে তার এতদিনের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে, কারণ ভিঙ্কির এখন বিয়ে দেওয়ার সময় হয়েছে। তাই তার বাবা ঠিক করেছে যে ভিঙ্কিকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। এই কথা শুনে ভিঙ্কি তো আনন্দে লাফাতে শুরু করে এবং সে ভাবতে থাকে যে তার বাসর ঘরের খাটটা কিরকম ভাবে সাজাতে হবে। পরদিন সকালে ভিঙ্কির বাবা মা ভিঙ্কিকে একটি মেয়ে দেখতে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েকে আনা হয়, আর মেয়েকে দেখার পরেই ভিঙ্কি যেন কিরকম করতে শুরু করে। সে মেয়েটির দিকে এমন ভাবে তাকিয়ে হাসতে থাকে যে মেয়েটাও তার হাসি সামলাতে পারে না। সেও তখন ভিঙ্কিকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে হঠাৎ করে তার বাবাকে বলে যে বাবা, এই মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, আমি একেই বিয়ে করতে চাই। এদিকে মেয়েটিরও ভিঙ্কিকে দেখে পছন্দ হয়েছে, তাই সেও তার পরিবারকে জানিয়ে দেয় যে ভিঙ্কিকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। আর এই মেয়েটির নাম হচ্ছে প্রীতি। পরদিন ভিঙ্কি সে যে অফিসে কাজ করে সেই অফিসের সমস্ত কলিগদের মিষ্টিমুখ করাতে থাকে এবং সবাইকে জানিয়ে দেয় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আর ওই দিন রাতে ভিঙ্কি যখন তার বাবা মার সাথে ডিনার করছিল তখন সে একটি ট্রাভেল এজেন্সির কোম্পানিতে ফোন করে জানিয়ে দেয় যে তার বিয়ে ঠিক হচ্ছে, তাই তারা অনেক দূরে হানিমুনে যাবে। তাই এই ট্রাভেল এজেন্সি যেন তাদের জন্য একটা ফ্লাইটের টিকিট বুক করে রাখে এবং একটি ভালো হোটেলও বুক করে রাখে। ভিঙ্কির কথা শেষ হয়ে গেলে তার ফোনে আরেকটি ফোন আসে। প্রীতিদের বাসা থেকে ফোন করেছে। ফোন রিসিভ করলে প্রীতির বাবা ভিঙ্কিকে বলে যে তারা তাদের মেয়ের সঙ্গে ভিঙ্কির বিয়ে দিবে না, সারা জীবন তার মেয়ে অবিবাহিত থাকবে, তবুও তারা ভিঙ্কির সাথে তার মেয়ের বিয়ে দিবে না। এই কথা শুনে ভিঙ্কির তো মাথায় খারাপ হয়ে যায়। সেই খবর তার বাবাকেও জানায়। ভিঙ্কির বাবা তখন মেয়ের পরিবারের উপর ভীষণ রেগে যায় এবং মেয়ের পরিবারকে ফোন করতে চায়। ভিঙ্কি তখন তার বাবাকে বলে যে না বাবা, তুমি মেয়ের পরিবারের কাছে ফোন করে আর নিজেকে ছোট করবে না, তুমি আমার জন্য অন্য আরেকটি মেয়ে দেখো, আমি ওই মেয়েকে আর বিয়ে করতে পারবো না। ভিঙ্কির কথা মতো পরদিন ভিঙ্কির মা বাবা ভিঙ্কিকে নিয়ে আরেকটি মেয়ের বাড়িতে যায়। এখানেও ভিঙ্কিকে দেখে মেয়ের পরিবারের খুব পছন্দ হয়েছে, ভিঙ্কিরও মেয়েকে পছন্দ, তাই এখানেই বিয়ে ফাইনাল হয়ে যায়। এরপর তারা বাসায় ফিরে আসে। কিন্তু সেই দিন রাতে আবার এই মেয়ের পরিবার থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে তার মেয়ে অবিবাহিত থাকবে, তবুও ভিঙ্কির সাথে তারা তার মেয়ের বিয়ে দিবে না। ভিঙ্কির বাবা তখন তার ছেলেকে আরেকটি জায়গায় মেয়ে দেখাতে নিয়ে যায়। এখানেও ভিঙ্কির মেয়ে পছন্দ হয়ে যায়। মেয়ের পরিবারেরও ভিঙ্কিকে পছন্দ হয়, বিয়ের দিনও পাকা হয়ে যায়। কিন্তু ভিঙ্কি মেয়ে দেখে বাসায় ফেরার পর মেয়ের পরিবার ফোন করে জানিয়ে দেয় যে ভিঙ্কির সাথে তারা তার মেয়ের বিয়ে দিবে না। আর এই কথা শুনে ভিঙ্কির পরিবার তো পুরাই ডিপ্রেশনে চলে যায়। তারা বুঝে উঠতে পারে না যে কি কারণে মেয়ের পরিবাররা তারা বাসায় ফিরে আসার পরেই বিয়েগুলো ভেঙে দিচ্ছে। পরদিন সকালে
ভিঙ্কি তার এক বন্ধু কৃষ্ণার সাথে দেখা করে এবং তাকে সেই সমস্ত ঘটনা জানায়। কৃষ্ণা তখন ভিঙ্কিকে বলে যে কি কারণে তাকে সবাই রিজেক্ট করছে সেটা মেয়ের পরিবার বা মেয়ের সঙ্গে দেখা না করে জানা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা ডিসিশন নেয় যে প্রীতির সঙ্গে তারা দেখা করবে। এরপর তারা প্রীতির সঙ্গে দেখা করে। প্রীতি ভিঙ্কিকে দেখে বলে যে তোমাকে আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব নয়, আর সেটা তো আমরা তোমাদের পরিবারকে জানিয়েও দিয়েছি, তারপরও তুমি আমার সাথে কেন দেখা করতে এসেছো? কৃষ্ণা তখন প্রীতিকে বলে যে তুমি এইভাবে আমার বন্ধুকে রিজেক্ট করতে পারো না, তাছাড়া রিজেক্ট যখন করবেই তখন আগে বিয়ে করতে কেন রাজি হয়েছিলে? প্রীতি তখন তার ফোন বের করে একটা ছবি ভিঙ্কিকে দেখায়। ভিঙ্কি ছবিটা দেখে তো পুরাই অবাক হয়ে যায়, কারণ ছবিটায় সে দুটো ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। ভিঙ্কি তখন প্রীতিকে বলে যে তুমি এই ছবিটা দেখেই বিশ্বাস করে নিলে যে আমি এইরকম? এই ছবিটা তো সম্পূর্ণ এডিট করে করা হয়েছে, কেউ আমার উপর শত্রুতা করার জন্য এই রকম করেছে। আচ্ছা তুমি কি বলতে পারবে যে কোন নাম্বার থেকে এই ছবিটা তোমার ফোনে পাঠানো হয়েছে? প্রীতি তখন ভিঙ্কিকে সেই নাম্বারটা দিয়ে দেয়। কৃষ্ণা তখন তার অন্য একটি বন্ধুকে ফোন করে যে ফোনের কোম্পানিতে কাজ করে এবং তাকে প্রীতিকে যে নাম্বার থেকে ওই ছবিটি পাঠানো হয়েছে সেই নাম্বারটি পাঠিয়ে দেওয়া হয়। কৃষ্ণার সেই বন্ধু তখন যে নাম্বার থেকে ছবিটি পাঠানো হয়েছে সেই নাম্বারটা এখন কোথায় রয়েছে সেই লোকেশনটা কৃষ্ণার কাছে পাঠিয়ে দেয়। এরপর তারা সেই লোকেশন ধরে একটি বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। কৃষ্ণা রাগে রাগে মুখ নিয়ে সেই বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকে। এর মাঝেই ভিঙ্কি বাইক থেকে নেমে একটা লাঠি এনে কৃষ্ণাকে মারতে শুরু করে দেয়। কৃষ্ণা কিছুই বুঝতে পারে না, আর তখন ভিঙ্কি তাকে বলে যে তুই আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিস প্রীতির ফোনে ওই ছবি কে পাঠিয়েছে সেই লোকেশন দেখার জন্য, আর তুই শেষ পর্যন্ত আমার বাসার সামনে এসেই বলছিস যে এই বাসা থেকে প্রীতির ফোনে ওই ছবিটা পাঠানো হয়েছে। এই বলে সে কৃষ্ণার কাছ থেকে তার ফোনটা টান দিয়ে নিয়ে নেয়। আর তখন সে দেখতে পায় যে ওই নাম্বারটা যার নামে রেজিস্টার করা রয়েছে সেই নামটা হচ্ছে তার বাবার। ভিঙ্কি চুপচাপ তখন তার বাসায় ফিরে যায়। এরপর ওই রাতে ভিঙ্কি তার বাবার হাত পা চেয়ারের সঙ্গে ভালোভাবে বাঁধে, আর তারপর সে তার বাবাকে বলে যে আজকে যদি তার বাবা তাকে সমস্ত সত্যিটা না বলে তাহলে এখনই ভিঙ্কি তার বাবার মুন্ডুটা কেটে ফুটবল খেলবে। ভিঙ্কির বাবা ভিঙ্কির এইরকম রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে তখন তার ছেলেকে বলে যে ভিঙ্কির প্রীতির সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর দিন সকালে সে একজন জ্যোতিষীর কাছে তার ছেলের নতুন বিবাহিত জীবন কেমন কাটবে সেই বিষয় জানতে যায়। আর তখন সেই জ্যোতিষী ভিঙ্কির বাবাকে জানায় যে যদি ভিঙ্কিকে বিয়ে দেওয়া হয় তাহলে ভিঙ্কি প্রথম রাতে যেদিন তার বউয়ের সঙ্গে বাসর ঘরে বাসর করবে ঠিক সেই মুহূর্তে তার বাবা মারা যাবে। আর এই কারণেই ভিঙ্কির বিয়ে ভেঙে দেওয়ার জন্য ভিঙ্কির বাবা ওই ছবিটি মেয়ের পরিবারের কাছে বিয়ে ঠিক হওয়ার পরেই পাঠিয়ে দিয়েছিল। ভিঙ্কি এই কথা শুনে মাথায় হাত দিয়ে তার বাবার পায়ের কাছে চুপচাপ বসে পড়ে। আর তখন ভিঙ্কির বাবা তাকে বলে যে আমি মারা যাওয়ার পর তুই বিয়ে করিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি জীবিত থাকতে তোর বিয়ে আমি হতে দিব না। ভিঙ্কি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তার এতদিনের স্বপ্ন তাহলে কি আর কোনো দিনও পূর্ণ হবে না? তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পরদিন সকালে ভিঙ্কি যখন তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাসার বাইরে বেরাতে চায় তখন তার বাবা তার পথ আটকে সামনে দাঁড়ায়। এরপর ভিঙ্কির বাবা ভিঙ্কির প্যান্টে তালা লাগিয়ে দেয় যাতে সে বিয়ের আগেও যেন কারো সাথে বাসন না করতে পারে। এরপর থেকে ভিঙ্কির এক একটা দিন তার কাছে এক একটা বছরের সমান মনে হতে থাকে। তার সময় যেন কিছুতেই কাটতে চায় না। অফিসে কোনো কাজে মন বসে না, তাই সে সম্পূর্ণ একা থাকার জন্য একটি পার্কে গিয়ে বসে। আর সেখানে গিয়ে দেখে যে অনেক ছেলে মেয়েরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এইসব দেখে ভিঙ্কির মাথা গরম হয়ে যায়। সে তখন তাদের দিকে ঢিল মারতে শুরু করে। আর ভিঙ্কির এই পাগলামি দেখে সেই সব ছেলে মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাঝে মাঝে পবিত্রা বাসার বাইরে আসলে ভিঙ্কি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর পবিত্রা ভিঙ্কিকে দেখেই সঙ্গে সঙ্গে বাসার ভেতর ঢুকে পড়ে। কিন্তু এইভাবে ভিঙ্কির দিন আর কিছুতেই কাটে না। আর তখন সে তার বন্ধু কৃষ্ণাকে তার সমস্যার কথা বলে। কৃষ্ণা তাকে বলে যে সে যদি চায় তাহলে বিয়ে না করেও প্রতিদিন নতুন নতুন মেয়ের সঙ্গে সে বাসর করতে পারে, তবে তার জন্য তার কিছু টাকা খরচ করতে হবে। ভিঙ্কি তখন কৃষ্ণার কথায় রাজি হয়ে যায়। এরপর সে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মেয়ের সঙ্গে যোগাযোগ করে। আর তখন একটা মেয়ে তাকে বলে যে যদি ভিঙ্কি সেই মেয়েটাকে অ্যাডভান্স কিছু টাকা পাঠিয়ে দেয় তাহলে সেই মেয়েটি ভিঙ্কির সাথে সময় কাটাতে রাজি আছে। ভিঙ্কি তখন খুব খুশি হয়ে তাকে অ্যাডভান্স কিছু টাকা
পাঠিয়ে দেয়। আর সেই টাকা পাঠানোর পরেই মেয়েটি তার ফোন কেটে দেয়। এরপর মেয়েটির সঙ্গে কোনো যোগাযোগই ভিঙ্কি করতে পারে না। মেয়েটি ফোন সুইচ অফ করে দেয়, কারণ এই মেয়েটা প্রতিদিন এই রকম কোনো না কোনো ছেলেকে ঠকিয়েই টাকা উপার্জন করে চলেছে। তবে ভিঙ্কিও তো থেমে থাকার ছেলে নয়, তাই সে আবার নতুন আরেকটি মেয়ে খুঁজতে শুরু করে দেয়। এরপর তার আরেকটি মেয়ের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। মেয়েটা ভিঙ্কিকে একটি হোটেলের ঠিকানা দিয়ে দেয় এবং তাকে বলে ওই হোটেলে ওই মেয়েটির সঙ্গে দেখা করতে এবং তারা সেখানেই সময় কাটাবে। ভিঙ্কি তো খুব খুশি হয়ে যায়, তাই সে রেডি হয়ে যখন সেই মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে বলে বাসার বাইরে বেড়াতে যায়, তখন দেখে যে তার বাবা টিভিতে একটি নিউজ দেখছে, যেখানে দেখানো হচ্ছে যে একটি ছেলে একটা মেয়ের সঙ্গে অপ্রস্তুত অবস্থায় একটি হোটেলে ধরা পড়ার পর সাংবাদিকরা তার ভিডিও ভাইরাল করে দিয়েছে। ভিঙ্কি তখন সেই ছেলেটির জায়গায় নিজেকে কল্পনা করতে শুরু করে দেয় এবং ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসে, কারণ যদি সে এইভাবে ধরা পড়ে যায় তাহলে তার মান সম্মান বলে আর কিছুই থাকবে না। আর ওই দিন রাতে ডিনার করার সময় ভিঙ্কির বাবা ভিঙ্কিকে জানায় যে ভিঙ্কির বাবা আর মা আগামীকাল একটি জায়গায় ঘুরতে যাবে এবং তাদের বাসায় আসতে প্রায় 1 সপ্তাহ দেরি হবে। আর এই কথা শুনে ভিঙ্কির মন তো আনন্দে লাফাতে শুরু করে দেয়। সে মনে মনে তখন একটা প্ল্যান তৈরি করে। পরদিন সকালে ভিঙ্কি নিজের হাতে তার বাবা মায়ের লাগেজগুলো গাড়িতে তুলে দেয়। এরপর ভিঙ্কির বাবা মা 1 সপ্তাহের জন্য ভিঙ্কিকে বাসায় একা রেখে ঘুরতে চলে যায়। অন্যদিকে পবিত্রার স্বামীও 1 সপ্তাহ বাড়ি ফিরবে না, কারণ সে আজকে কোম্পানির একটি বিশেষ কাজের জন্য বাহিরে যাচ্ছে। তবে আজ ভিঙ্কি পবিত্রার দিকে এক নজরও তাকায় না। সে এমন ভাব করে যেন সে পবিত্রাকে চেনেই না। পবিত্রা এই জিনিসটি লক্ষ্য করে এবং সেও অবাক হয়ে যায়। এরপর ভিঙ্কি তার বাসায় ঢুকে সেই মেয়েটিকে ফোন করে, যে মেয়েটির সঙ্গে তার হোটেলে সময় কাটানোর কথা ছিল, এবং মেয়েটিকে বলে যে মেয়েটি যেন তার বাসায় চলে আসে, কারণ ভিঙ্কি কোনো হোটেলে সময় কাটাতে চায় না, সে তার নিজের বাসায় সময় কাটাতে চায়। মেয়েটাও ভিঙ্কির বাসায় আসতে রাজি হয়ে যায়। পরদিন সকালে ভিঙ্কির বাসার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়, আর সেই গাড়ি থেকে নেমে আসে একটি মেয়ে। মেয়েটাকে দেখে তো ভিঙ্কি পুরাই পাগল হয়ে যায়। সে তো কল্পনাও করতে পারেনি যে এত সুন্দর একটা মেয়ের সঙ্গে সে সময় কাটাতে চলেছে। কিন্তু মেয়েটা যখন ধীরে ধীরে তার বাসার দিকে আসতে থাকে, তখন ভিঙ্কির প্রতিবেশীরা মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই সময় পবিত্রা বাসার বাইরে দাঁড়িয়েছিল, সেও মেয়েটার দিকে আর ভিঙ্কির দিকে তাকাতে থাকে। ভিঙ্কি তখন কি করবে বুঝে উঠতে পারে না, কারণ যদি এই প্রতিবেশীরা তার মা বাবা বাসায় ফিরলে তাদের বলে দেয় যে তাদের অবর্তমানে তাদের ছেলে বাসায় মেয়ে নিয়ে এসেছে, তখন সে কি করবে। তাই মেয়েটি যখন ভিঙ্কির কাছে এসে ভিঙ্কিকে জিজ্ঞাসা করে যে তার নাম ভিঙ্কি কিনা এবং সে ওই মেয়েটির সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করেছিল কিনা, ভিঙ্কি তখন মেয়েটিকে জানায় যে না, আমার নাম ভিঙ্কি না, আর আমি আপনার সাথে কেনই বা ফোনে যোগাযোগ করব, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। এই বলে ভিঙ্কি সেই মেয়েটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটাও বুঝতে পারে না যে সে কি করে ভুল ঠিকানায় চলে আসলো, তাই সে কিছুটা দূরে গিয়ে ভিঙ্কিকে ফোন করে এবং বলে যে আপনি আমাকে ভুল ঠিকানা কেন দিয়েছেন। ভিঙ্কি তখন মেয়েটাকে জানায় যে সে কোনো ভুল ঠিকানা দেয়নি, আর একটু আগে যে ছেলেটির সঙ্গে ওই মেয়েটি দেখা করেছিল সেই ছেলেটিই ভিঙ্কি। তবে প্রতিবেশীরা সবাই তার দিকে তাকিয়েছিল, আর সেই কারণেই সে মেয়েটাকে তখন ওখান থেকে চলে যেতে বলেছে। মেয়েটা তখন ভিঙ্কির উপর ভীষণ রেগে যায় এবং তাকে বলে এই জন্যই আমি আপনাকে বলেছিলাম হোটেলে দেখা করতে। ভিঙ্কি তখন মেয়েটাকে কোনোভাবে শান্ত করে বলে যে তুমি একটা কাজ করো, তুমি একটা ফুড ডেলিভারি বয়ের ড্রেস পরে আমার বাসায় আসো, তাহলে প্রতিবেশীরা বুঝতেও পারবে না যে আমার বাসায় কে আসলো। মেয়েটি তখন ভিঙ্কির কথা মতো একটি ফুড ডেলিভারি বয়ের ড্রেস পরে তার বাসায় আসে। এরপর মেয়েটি ভিঙ্কির বাসায় বসেই মদ খেতে খেতে ভিঙ্কির সাথে গল্প করতে থাকে, কারণ মদ খাওয়াটাই মেয়েটির অভ্যাস। আর এই মেয়েটির নাম মমতা। আর ঠিক এই সময় মমতার ফোনে একটি ফোন আসে, যে ফোন নাম্বারটি ডার্লিং বলে সেভ করা। ভিঙ্কি তখন মনে মনে বলতে থাকে যে তার কোনো গার্লফ্রেন্ড নেই, ভালোই হয়েছে, না হলে এইভাবে তার গার্লফ্রেন্ডও তার সঙ্গে চিট করত। এদিকে মমতা ফোনটা রিসিভ করে, আর তখন ফোনের ওপ্রান্ত থেকে কেউ একজন মমতাকে কিছু বললে মমতা তাকে জানায় যে আজকে তার কাজের একটু চাপ রয়েছে, তাই সে এই কাজটা কমপ্লিট করেই তার ডার্লিং এর সাথে দেখা করবে। এই বলে সে ফোনটা কেটে দেয়। মমতার ড্রিঙ্ক করা শেষ হয়ে গেলে সে তখন ভিঙ্কির সাথে সময় কাটানোর জন্য ভিঙ্কির খাটে গিয়ে ভিঙ্কির গায়ের উপরে উঠে বসে পড়ে। ভিঙ্কি তো আনন্দে পুরাই আত্মহারা হয়ে যায়। সে তো এই দিনটির জন্যই অপেক্ষা করেছিল, কিন্তু ভিঙ্কির তো ভাগ্যই খারাপ। তাই মমতা ভিঙ্কির গায়ের উপর উঠে বসার একটু পরেই সে ভিঙ্কির বুকের উপর লুটিয়ে পড়ে, আর তারপর আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না।
ভিঙ্কি কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে মমতাকে তার বুকের উপর থেকে নামিয়ে খাটের এক পাশে শুইয়ে দেয়। এরপর সে মমতাকে ডাকতে থাকে, কিন্তু মমতা কোনো সাড়াই দেয় না। ভিঙ্কি তখন পাশে থাকা পানির বোতল থেকে কিছুটা পানি নিয়ে মমতার মুখে ছিটিয়ে দেয়, কিন্তু মমতা আর নড়াচড়া করে না। ভিঙ্কি তখন ধীরে ধীরে তার হাতটা মমতার নাকের কাছে দেয়, কিন্তু সে তো কোনো নিঃশ্বাস প্রশ্বাসই নিচ্ছে না। ভিঙ্কি ভয় পেয়ে খাট থেকে লাফিয়ে নিচে পড়ে যায়, আর তারপর সে ভয় থরথর করে কাঁপতে থাকে। এরপর আরো কিছুটা সময় কেটে যায়, কিন্তু মমতা কোনো সাড়া শব্দই দেয় না। ভিঙ্কি তখন নিশ্চিত হয়ে যায় যে মমতা আর বেঁচে নেই, তাই সে মমতাকে একটা বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে যখন বাসার বাহিরে সেই ব্যাগটি ফেলে দিয়ে আসবে বলে সিদ্ধান্ত নেয়, তখনই মমতার ফোনে আবার তার ডায়ালিং এর ফোন আসে। ভিঙ্কি ফোনটা রিসিভ করে না, তবে সে সেই ডায়ালিং এর নাম্বারে মেসেজ করে বলে দেয় যে আমি এখন ব্যস্ত রয়েছি, আগামীকাল সকালে তোমার সাথে আমি দেখা করব। আর এর মাঝেই তার বাসার বাহির থেকে কে যেন কলিং বেল বাজাতে থাকে। ভিঙ্কি তখন তাড়াতাড়ি ওই ব্যাগটাকে রুমের একটি সাইডে রেখে দরজা খুলতে যায়। এরপর সে ভয় ভয় বাসার দরজা খোলে, আর দরজা খুলে দেখে যে তার বন্ধু কৃষ্ণা তার বাসায় এসেছে তার সাথে দেখা করতে। ভিঙ্কি কৃষ্ণাকে বলে যে সে এত রাতে তার সাথে কেন দেখা করতে এসেছে। কৃষ্ণা জানায় যে সে ভিঙ্কির বাসার পাশেই একটি কাজের জন্য এসেছিল, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তাই সে ভেবেছে যে সে ভিঙ্কির সঙ্গেই আজকে রাতটা কাটিয়ে দিবে, কাল ভোরে সে তার বাসায় ফিরে যাবে। আর এই কথা বলতে বলতেই কৃষ্ণা তার রুমের ভিতর ঢুকে পড়ে। এরপর যে ব্যাগটায় মমতার মৃতদেহটি ঢুকিয়ে রাখা হয়েছে, কৃষ্ণা ভাবে সেই ব্যাগটি হয়তো কোনো বসার জায়গা, তাই সে সেই ব্যাগটির উপরেই বসে পড়ে। ভিঙ্কি তখন কৃষ্ণাকে ওই ব্যাগটির উপরে বসতে বারণ করে, কিন্তু কৃষ্ণা তার কোনো কথাই শোনে না। আর এর মাঝেই তারা টিভিতে দেখতে পায় যে করোনা নামে একটি মহামারী সারা দেশে ছড়িয়ে পড়ার কারণে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করছে যে আগামীকাল থেকে সারা দেশে সম্পূর্ণ লকডাউন, কেউ বাসার বাইরে বেরাতে পারবে না। ভিঙ্কির এই ঘোষণা শুনে তো মাথায় খারাপ হয়ে যায়, তাহলে এখন ওই মৃতদেহটির সে কি ব্যবস্থা করবে। সে যখন কিছুই ভেবে উঠতে পারে না, তখন সে কৃষ্ণাকে বলে যে কৃষ্ণা, তুই আমার বাসা থেকে এখনই তোর বাসায় ফিরে যা। কৃষ্ণা তার প্রিয় বন্ধুর মুখে এইরকম কথা শুনে তো সে পুরাই অবাক হয়ে যায়। সে বলে যে এখন যদি আমি বাসার বাইরে বেরাই তাহলে পুলিশ আমাকে ধরে নিবে, তখন কি হবে। ভিঙ্কি তখন কৃষ্ণাকে বলে যদি তুই এখন আমার বাসা থেকে না চলে যাস তাহলে তোর আমার সঙ্গে সারা জীবন জেলে বাস করতে হবে। কৃষ্ণা ভিঙ্কির কথা কিছুই বুঝতে পারে না। সে ভিঙ্কিকে জিজ্ঞাসা করে কেন সে এরকম ধরনের কথা বলছে। তখন ভিঙ্কি তাকে বলে যে তার রুমে থাকা ওই ব্যাগটির চেনটা যেন কৃষ্ণা খোলে। কৃষ্ণা ধীরে ধীরে ব্যাগের চেনটা খোলে, আর তখনই ওই ব্যাগের ভিতর থেকে মমতার মৃতদেহটি বাহিরে বেরিয়ে আসে। কৃষ্ণা এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভিঙ্কিকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা তার বাসায় কি করে আসলো আর কিভাবেই বা মারা গেল। ভিঙ্কি তখন কৃষ্ণাকে তার সাথে ঘটে যাওয়া পুরো ব্যাপারটাই জানায়। এরপর তারা কোনো রকম ভাবে রাতটা কাটিয়ে পরদিন সকালে দুই বন্ধু মমতার মৃতদেহটি কোথায় ফেলবে সেই রকম একটি ভালো জায়গা খোঁজার জন্য বাসার বাহিরে বেড়ায়। কিন্তু কিছুটা দূর যেতে না যেতেই পুলিশ তাদের রাস্তা আটকে জিজ্ঞাসা করে যে তারা লকডাউন ঘোষণা হওয়া সত্ত্বেও বাহিরে কেন বেরিয়েছে। ভিঙ্কি বলে যে তার বাবা অসুস্থ, তাই তারা কিছু মেডিসিন কেনার জন্য বাসার বাইরে বেরিয়েছে। কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনে না, তাদের ইচ্ছে মতো মারতে শুরু করে দেয়। আর দূর থেকে কিছু লোক তাদের মোবাইলে এই ঘটনার একটি ভিডিও করে রাখে, আর তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ভিঙ্কি আর কৃষ্ণা আর কোনো উপায় না পেয়ে আবার তাদের বাসায় ফিরে আসে। আর বাসায় ফিরে এসে টিভিতে দেখতে পায় যে তাদের যে পুলিশ মারছে সেটা টিভিতে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। একটু পরেই ভিঙ্কির বাবা ভিঙ্কিকে ফোন করে জানতে চায় যে সে অযথা কেন বাসার বাইরে বেরিয়েছে, তাছাড়া সে তার বাবার নামে পুলিশের কাছে কেন মিথ্যে কথা বলল। ভিঙ্কি তখন তার বাবাকে বলে যে তার বাসায় তার বন্ধু কৃষ্ণা এসেছে, তাই কৃষ্ণাকে তার নিজের বাসায় এগিয়ে দেওয়ার জন্যই সে বাসার বাইরে বেরিয়েছিল, আর তখনই পুলিশ তাকে ধরেছে। ভিঙ্কির বাবা বুঝতেও পারে না যে ভিঙ্কি মিথ্যে কথা বলছে, তাই সে ভিঙ্কিকে বলে যে তার বন্ধু যেন ভিঙ্কির সঙ্গেই এখন তার বাসায় থেকে যায়, কারণ ভিঙ্কির মা বাবা লকডাউনের কারণে এখন বাসায় ফিরতে পারবে না। তাই তারা দুই বন্ধু যদি একসাথে থাকে তাহলে একে অপরকে বিপদে সাহায্য করতে পারবে। এই কথা বলে ভিঙ্কির বাবা ফোন কেটে দেয়। এর মাঝেই ভিঙ্কির সঙ্গে প্রীতি দেখা করতে আসে, অর্থাৎ যে মেয়েটার সঙ্গে ভিঙ্কির প্রথম বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটি। প্রীতিকে দেখে তো ভিঙ্কি আর কৃষ্ণা
পুরাই অবাক হয়ে যায়। তারা প্রীতিকে জিজ্ঞাসা করে যে সে হঠাৎ করেই তাদের বাসায় কেন আসলো, আর এই লকডাউনে সে কিভাবেই বা এখানে আসলো। তখন প্রীতি তাদের জানায় যে প্রীতি একটি হসপিটালে নার্সের কাজ করে, তাই এই লকডাউনের সময়ও সে যেখানে ইচ্ছে যেতে পারে। আজকের নিউজ চ্যানেলে সে ভিঙ্কির একটি ভিডিও দেখতে পায়, আর যেখানে সে শুনতে পায় যে ভিঙ্কির বাবা অসুস্থ, তাই প্রীতি তার বাবাকে দেখতে এসেছে। ভিঙ্কি তখন প্রীতিকে বলে যে তার বাবা এবং মা দুজনেই অসুস্থ, আর সেই কারণেই তাদের ভিঙ্কি হসপিটালে অ্যাডমিট করেছে। প্রীতি তখন ভিঙ্কিকে বলে যে ঠিক আছে, চলো তাহলে আমরা বাসার ভেতরে গিয়ে বসে কথা বলি। কিন্তু ভিঙ্কি প্রীতিকে বাসার ভেতর নিয়ে যায় না। সে বলে যে আমি তোমাকে আমার বাসার ভেতর নিয়ে যেতে পারবো না, কারণ আমার মা বাবা বাসায় নেই, আর এই অবস্থায় যদি আমি কোনো মেয়েকে বাসার ভেতরে নিয়ে যাই তাহলে পাড়া প্রতিবেশী সেটা ভালো চোখে দেখবে না, তাই তুমি এখান থেকে চলে যাও। প্রীতি এই কথা শুনে অবাক হয়ে যায়, আর তারপর সে চুপচাপ তার বাসায় ফিরে যায়। এরপর ভিঙ্কি আর কৃষ্ণা তাদের বাসায় আবার ঢুকে মমতার মৃতদেহ যে ব্যাগে তারা ঢুকিয়ে রেখেছে সেই ব্যাগটা নিয়ে তারা বাহিরে বেরিয়ে আসে, কারণ তারা চায় যে দূরে কোথাও ওই মমতার মৃতদেহটি তারা ফেলে আসবে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে একটা অ্যাম্বুলেন্স আসে, আর সঙ্গে কিছু পুলিশও আসে। ভিঙ্কি আর কৃষ্ণা খুব ভয় পেয়ে যায়। এর মাঝেই তাদের সামনে এসে একজন পুলিশ অফিসার দাঁড়ায়। ভিঙ্কি বুঝতে পারে যে আর তাদের বাঁচার উপায় নেই, এই পুলিশ অফিসার তাদের এখন জেলে নিয়ে যাবে। কিন্তু পুলিশ অফিসার তাদের অবাক করে বলে যে তারা খবর পেয়েছে এই মহল্লায় একজন করোনায় আক্রান্ত, তাই তারা তাকে হসপিটালে নেওয়ার জন্য এসেছে। এরপর সেই পুলিশ অফিসার একজন ব্যক্তির নাম বলে এবং তাদের বাসাটা কোথায় সেটা কৃষ্ণা এবং ভিঙ্কির কাছে জানতে চায়। ভিঙ্কি তখন তাদের সেই বাসাটা দেখিয়ে দেয়। অ্যাম্বুলেন্স গিয়ে তখন সেই বাসার সামনে দাঁড়ায়, আর ওই পুলিশ অফিসার ভিঙ্কিকে জিজ্ঞাসা করে যে তারা বাসার বাইরে কেন বেরিয়েছে আর ওই ব্যাগের মধ্যে কি আছে। ভিঙ্কি তখন পুলিশকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন কৃষ্ণা পুলিশ অফিসারকে বলে যে স্যার, আমি কিছু জানি না, আমি এই বাসায় বেড়াতে এসেছি। পুলিশ অফিসার তখন তাদের ধমক দিয়ে বলে যে আপনাদের দেখে তো মনে হচ্ছে যে আপনারা শিক্ষিত মানুষ, তবুও আপনারা বাসার ভেতরের সমস্ত নোংরা আবর্জনা এই ব্যাগে ভর্তি করে রাস্তায় কেন ফেলতে এসেছেন? যান, এই ব্যাগ নিয়ে এক্ষুনি বাসার ভিতরে যান, আর এই মহল্লায় আমরা এখনই সিল করে দিব, কারণ এই মহল্লায় অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে। আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আমরা আপনাদের বাসায় পৌঁছে দিব। এই বলে পুলিশ অফিসার সেই করোনা আক্রান্ত রোগীকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং এই মহল্লাকে পুরো সিল করে দেওয়া হয়। কৃষ্ণা আর ভিঙ্কিও মমতার মৃতদেহ ভরা ব্যাগটি নিয়ে বাসার ভিতরে আবার ঢুকে পড়ে। এদিকে মহল্লা পুরো সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে পাহারা দেওয়ার জন্য কিছু পুলিশ কনস্টেবলও রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে ভিঙ্কি আর কৃষ্ণা সেই মৃতদেহর ব্যাগটিতে হেলান দিয়ে বসে বসে ভাবতে থাকে যে তারা এখন কি করবে। এই মৃতদেহ তো আর বেশি দিন ব্যাগে রাখা যাবে না, তাহলে তো পচে দুর্গন্ধ বের হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে মৃতদেহটি ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখবে। এর মাঝে তাদের একজন প্রতিবেশী তার বাচ্চাদের নিয়ে এসে ভিঙ্কিকে বলে যে তারা ভিঙ্কির সাথে খেলা করতে চায়, কারণ এখন এই মহল্লার বাইরে তারা বেড়াতে পারছে না, তাই তাদের সময় কাটানোর কোনো উপায় নেই। তাই তারা চায় যে ভিঙ্কি যেন তাদের সাথে খেলাধুলা করে। আসলে ভিঙ্কি বাচ্চাদের খুব ভালোবাসে, তাই বাচ্চারাও ভিঙ্কিকে ভালোবাসে, আর সেই কারণেই তারা ভিঙ্কির সাথে খেলা করতে আগ্রহী। ভিঙ্কির অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই প্রতিবেশী তার বাচ্চাদের ভিঙ্কির বাসায় রেখে যায়। কিন্তু ভিঙ্কির তো বাচ্চাদের সঙ্গে খেলা করার একটুও মুড নেই, তাই সে বাচ্চাদের আইসক্রিম খেতে দিয়ে মমতার মৃতদেহটি ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখে। এর মাঝেই ভিঙ্কির অফিসের বস তাকে ফোন করে জানায় যে এখনই ভিঙ্কিকে একটি ভিডিও কলের মাধ্যমে একটা জরুরি মিটিং এ অ্যাটেন্ড হতে হবে। ভিঙ্কি তখন তার ল্যাপটপের মাধ্যমে সেই মিটিং এ অ্যাটেন্ড হয়। এরপর মিটিং শেষ হয়ে গেলে ভিঙ্কি ফ্রিজের কাছে গিয়ে দেখে যে তার বাসায় যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে একটা পিচ্চি মেয়ে ওই ফ্রিজের দরজা খুলে মমতার মৃতদেহের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। ভিঙ্কি তখন কৃষ্ণাকে বলে যে তাদের আর কোনো বাঁচার উপায় নেই, কারণ এই পিচ্চি তার মাকে বলে দিবে যে আমাদের ফ্রিজে একটা মেয়ের মৃতদেহ রয়েছে। এর মাঝেই ওই প্রতিবেশী মহিলা তার বাচ্চাদের নিতে আসে। বাচ্চারাও তার মায়ের সঙ্গে তাদের বাসায় ফিরে যায়। ভিঙ্কি আর কৃষ্ণা তখন মাথায় হাত দিয়ে চুপচাপ বসে পড়ে। একটু পরেই সেই পিচ্চি মেয়েটি তার মাকে নিয়ে আবার ভিঙ্কির বাসায় আসে। ভিঙ্কি দরজা খুললে পিচ্চির মা তাকে বলে যে আমার মেয়ে বলছে যে তোমার ফ্রিজে একটা বড় মেয়ে ডল পুতুলের মতো কেক রাখা রয়েছে, আর ওই কেকটা খাবার জন্য
খুব বায়না করছে, তুমি যদি ওখান থেকে একটু কেক ওকে কেটে এনে দাও তাহলে খুব ভালো হয়। ভিঙ্কি তখন সেই মহিলাকে বলে যে আমার বন্ধুর আগামীকাল বার্থডে, আর সেই কারণেই ওই কেকটি অর্ডার করে নিয়ে এসেছি, তাই ওই কেকটি এখন কাটা যাবে না। তখন সেই প্রতিবেশী মহিলা ভেঙ্কিকে বলে যে তুমি যদি ওই ডল পুতুলের পায়ের দিক থেকে কিছুটা অংশ কেটে আমার মেয়েকে খেতে দাও তাহলেই হবে, প্লিজ দাও না, না হলে ও খুব কান্নাকাটি করবে। কিন্তু ভিঙ্কি মমতার মৃতদেহের পা কেটে ওই পিচ্চি মেয়েকে কি করে খেতে দিবে? তাই ভিঙ্কি রেগে গিয়ে সেই মহিলাকে বলে যে কোনোভাবেই ওই কেকটাকে কেটে দেওয়া সম্ভব না, আপনি আপনার মেয়েকে বাসায় নিয়ে যান, তারপর একটা অন্য কেক কিনে এনে খাওয়ান, এত লোভ ভালো না। তখন সেই প্রতিবেশী মহিলা ভিঙ্কির কথায় খুব রেগে যায়, আর তারপর সে তার মেয়েকে জোর করে তাদের বাসায় নিয়ে চলে যায়। আর ওই দিন রাতেই তাদের বাসার পাশে থাকা সেই পবিত্রা ভিঙ্কির বাসায় আসে এবং ভিঙ্কিকে বলে যে আমার স্বামী অনেকদিন বাসায় নেই, আমি একা একা আর থাকতে পারছি না, তাছাড়া তুমিও তো আমাকে মনে মনে পছন্দ করো, তাই আমি আজকে রাত্রিটা তোমার সঙ্গে সময় কাটাতে চাই। কিন্তু এখন তো ভিঙ্কির কোনো মুডই নেই, তাই সে পবিত্রাকে বলে যে তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও, আমি তোমার সাথে একটুও সময় কাটাতে চাই না। কৃষ্ণা এইসব কথা শুনে ভিঙ্কিকে বলে যে সে যেন রান্নাঘরে গিয়ে রান্না করে, আর ততক্ষণে সে পবিত্রাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিবে। ভিঙ্কি এই কথা শুনে যখন তাদের জন্য খাবার তৈরি করতে রান্নাঘরে যায়, তখন পবিত্রাকে নিয়ে কৃষ্ণা একটি রুমের ভেতর ঢুকে পড়ে, আর তারপর তারা দুজন সময় কাটাতে থাকে। ভিঙ্কি খাবার রেডি করে যখন কৃষ্ণার জন্য খাবার নিয়ে আসে, তখন সেই দৃশ্য দেখে ভিঙ্কি তো রাগে পুরাই আগুন হয়ে যায়। তার রাগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তার হাতে থাকা ছুরি নিয়ে কৃষ্ণার উপর ঝাঁপিয়ে পড়ে। আর এর মাঝেই ভিঙ্কি তাদের বাসার কলিং বেলের আওয়াজ শুনতে পায়। ভিঙ্কি নিজেকে কোনো রকম সামনে নিয়ে দরজা খোলে এবং দরজা খুলে সে দেখতে পায় যে একজন পুলিশ অফিসার তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই পুলিশ অফিসারই সেদিন ভিঙ্কি আর কৃষ্ণা যখন বাসার বাইরে বেরিয়েছিল তখন তাদের মেরেছিল, আর সেই ভিডিওই কে যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিল। ভিঙ্কি ভয়ে ভয়ে তখন সেই পুলিশ অফিসারকে বলে যে সেদিনের পর থেকে সে বাসার বাইরে একটুও বেড়ায়নি। তখন পুলিশ অফিসার হাসতে হাসতে তাকে বলে যে এই মহল্লা পুরা সিল করে দেওয়া হয়েছে আর সেটা পাহারা দেওয়ার দায়িত্বে সে রয়েছে, কিন্তু হঠাৎ করেই তার খাবার পানি ফুরিয়ে গেছে, আর সেই কারণেই সে একটু পানি খাওয়ার জন্য ভিঙ্কিদের বাসায় এসেছে। ভিঙ্কি তখন সেই পুলিশ অফিসারকে বাসার ভিতরে নিয়ে আসে, আর পুলিশ অফিসার তখন ভিঙ্কিদের বাসায় একজন মহিলাকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে যে এই মহিলাটি তার কে হয়। ভিঙ্কি তখন পুলিশ অফিসারকে বলে যে এই মহিলা তার স্ত্রী, এবং কৃষ্ণাকে দেখিয়ে বলে যে এ হচ্ছে তার স্ত্রীর ভাই। এরপর পুলিশ অফিসার পানি নিয়ে সেখান থেকে চলে যায়। পবিত্রাও তার বাসায় ফিরে যায়। এরপর কৃষ্ণার মাথায় একটি বুদ্ধি আসে। সে ভিঙ্কিকে বলে যে এই পুলিশ অফিসার তো আমাদের মহল্লায় পাহারা দিচ্ছে, তাই এই পুলিশ অফিসারকে যদি কোনোভাবে আমাদের সঙ্গে ড্রিঙ্ক করাতে বসানো যায়, আর তারপর তাকে মদ খাইয়ে এতটা নেশা করে দিতে হবে যেন সে নেশার ঘোরে 4-5 ঘন্টার জন্য বেহুশ হয়ে পড়ে। পুলিশ অফিসার বেহুশ হয়ে গেলে আমরা মমতার মৃতদেহটি নিয়ে দূরে কোথাও ফেলে এসে এমন ভাবে ঘুমিয়ে থাকবো যেন কিছুই হয়নি। এরপর যেই ভাবা সেই কাজ। কৃষ্ণা ধীরে ধীরে সেই পুলিশ অফিসারের কাছে যায় এবং তাকে বলে যে সে এখানে অনেক কষ্ট করে রাত জেগে পাহারা দিচ্ছে, তাই কৃষ্ণা আর ভিঙ্কি মিলে তার জন্য একটি পার্টির আয়োজন করেছে। যদি সে তাদের পার্টিতে অংশগ্রহণ করে তাহলে তারা খুব খুশি হবে। পুলিশ অফিসার এই কথা শুনে প্রথমে রাজি না হলেও পরবর্তীকালে রাজি হয়ে যায়। এরপর সে ভিঙ্কি আর কৃষ্ণার সঙ্গে গিয়ে মদ খেতে বসে, আর কৃষ্ণা এই সুযোগে পুলিশ অফিসারকে এতটা পরিমাণে মদ খাওয়ায় যে সে বেহুশ হয়ে পড়ে। পুলিশ অফিসার বেহুশ হয়ে যাওয়ার পর ভিঙ্কি আর কৃষ্ণা ফ্রিজ থেকে মমতার মৃতদেহটি বের করে সেই বড় ব্যাগটির ভিতরে আবার ঢুকিয়ে ফেলে। আর এর মাঝেই মমতার ফোনে সেই ডার্লিং নামে ফোনটি আসে। কৃষ্ণা ফোনটি ভিঙ্কির কাছ থেকে টেনে নিয়ে মমতাকে যে ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখা হয়েছে সেই ব্যাগের ভিতর ছুঁড়ে ফেলে, আর মমতার হাতে লেগে ফোনটি রিসিভ হয়ে যায়। আর তখন ভিঙ্কি আর কৃষ্ণা শুনতে পায় যে একটি বাচ্চা মেয়ের গলা শোনা যাচ্ছে। তারা দুজন তখন অবাক হয়ে যায়, আর ওই বাচ্চা মেয়েটি বলতে থাকে যে মাম্মি আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কোথায় চলে গেছো? তুমি কেন কোনো কথা বলছো না? আমি একা একা আর বাসায় থাকতে পারছি না, আমার ভীষণ ভয় করছে। ভিঙ্কি ধীরে ধীরে ফোনটা হাতে তুলে নেয়, আর তখন দেখে যে হ্যাঁ, ডার্লিং নামের সেই নম্বর থেকেই ফোনটি এসেছে। বাচ্চা মেয়েটি বলতে থাকে মাম্মি আমার খুব ক্ষুধা লেগেছে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, তুমি যে খাবার বাসায় রেখে গেছিলে তা সব ফুরিয়ে গেছে, তুমি প্লিজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। কিন্তু মমতা কিভাবে বাসায় ফিরবে? সে যে আর বেঁচেই নেই। মেয়েটি বলে মাম্মি তুমি
তুমি আমার উপর কেন রাগ করেছো? আমি তো কোনো অন্যায় করিনি, তবুও তুমি কেন কথা বলছো না? বাচ্চা মেয়েটির গলা শুনে ভেঙ্কির পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ধীরে ধীরে বসে পড়ে। তখন সে বুঝতে পারে যে ডার্লিং নামে যে ফোনটি মমতার কাছে প্রথম দিন এসেছিল সেটা তার বয়ফ্রেন্ড করেনি, করেছিল তার মেয়ে। আর তারপর থেকে ওই বাচ্চা মেয়েটি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। বাসায় রেখে যাওয়া সমস্ত খাবার সে ধীরে ধীরে খেয়ে ফেলে। একা একা তার অনেক সময় কেটে যায়। রাতে একা একা বাসায় থাকতে তার ভীষণ ভয় করতে থাকে। কিন্তু তার মা তবুও যখন বাসায় ফেরে না তখন সে বারবার তার মাকে ফোন করতে থাকে। আর এদিকে ভিঙ্কি মমতার বয়ফ্রেন্ড ভেবে মমতার মেয়েকে বারবার SMS করে জানায় যে সে কাজে ব্যস্ত আছে আর বাসায় ফিরতে তার দেরি হবে। ভিঙ্কি নিজের ভুল বুঝতে পারে আর সে মমতাকে সেই ব্যাগ থেকে বাহিরে বের করে নিয়ে আসে। আর তারপর তার বাসার মেঝেতেই মমতাকে একটি কাপড় চাপা দিয়ে শুইয়ে রাখে। এরপর সে মমতার সঙ্গে করে যে টাকার ব্যাগটি নিয়ে এসেছিল সেই ব্যাগটির চেনটি খোলে। আর তারপর সেখান থেকে মমতার একটি আইডি কার্ড সে খুঁজে পায়। আর ওই আইডেন্টি কার্ডে মমতার বাসার ঠিকানা দেওয়া ছিল। ভিঙ্কি সেই ঠিকানা নিয়ে গভীর রাতেই কৃষ্ণাকে সঙ্গে করে মমতার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কৃষ্ণা ভিঙ্কির সাথে যেতে চায় না। সে বলতে থাকে যে এতটা ইমোশনাল হলে এই সুযোগ তাদের হাতছাড়া হয়ে যাবে, তাই মমতার মৃতদেহটি আগে দূরে কোথাও ফেলে আসা দরকার। ভিঙ্কি তখন গাড়িটি থামিয়ে কৃষ্ণাকে বলে যে সে যেন গাড়ি থেকে এক্ষুনি নেমে যায়। যদি জেল খাটতে হয় তাহলে ভিঙ্কি একাই জেল খাটবে, তবুও ওই মেয়েটার সঙ্গে সে কোনো অন্যায় হতে দিবে না। কৃষ্ণা তখন বুঝতে পারে যে হ্যাঁ, সত্যিই মেয়েটি বড় অসহায়, তাই ওই মেয়েটিকে আগে উদ্ধার করা উচিত। যদি জেল খাটতে হয় তাহলে কৃষ্ণা আর ভিঙ্কি একসাথেই জেল খাটবে। এরপর তারা মমতার বাসায় গিয়ে সেই বাচ্চা মেয়েটিকে তাদের সঙ্গে ভিঙ্কির বাসায় নিয়ে আসে। এদিকে সেই পুলিশ অফিসারের নেশা কেটে গেছে। সে ওই মৃতদেহটির সামনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণা আর ভিঙ্কি বাসায় ফেরার সঙ্গে সঙ্গেই পুলিশ অফিসার তাদেরকে জিজ্ঞাসা করতে চায় যে এই মৃতদেহটি এখানে কিভাবে আসলো, কিন্তু ভিঙ্কি পুলিশ অফিসারকে চুপ করতে থাকার জন্য রিকোয়েস্ট করে। আর তারপর সে ওই বাচ্চা মেয়েটিকে বলে যে ওখানে তোমার মাম্মি ঘুমিয়ে রয়েছে, তুমি যাও, তোমার মাম্মিকে যা বলার আছে বলে এসো। মেয়েটি ধীরে ধীরে তার মায়ের কাছে যায় এবং তার মায়ের কপালে একটা ছোট্ট কিস করে। আর তারপর তাকে বলে, মাম্মি তুমি এখানে কেন ঘুমিয়ে রয়েছো? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমরা বাসায় যাব। এই দৃশ্য দেখে ভিঙ্কি তার চোখের পানি আর আটকে রাখতে পারে না। সে অঝোর নয়নে কান্না করতে থাকে। পুলিশ অফিসারেরও চোখে পানি চলে আসে। এদিকে সেই বাচ্চা মেয়েটি আবার ভিঙ্কির কাছে আসলে ভিঙ্কি তাকে জানায় যে তার মায়ের শরীরটা একটু ক্লান্ত, তাই তার মা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ তারা একটু বাহিরে এই পুলিশ আঙ্কেলের সাথে ঘুরেই চলে আসবে। তারপর ভিঙ্কি পুলিশ অফিসারকে বলে যে তার যা করণীয় সে যেন এখন তাই করে। এদিকে পুলিশ অফিসার তো আইনের রক্ষক, তাই সবকিছু জেনেও ভিঙ্কি আর কৃষ্ণাকে সে থানায় নিয়ে যেতে বাধ্য হয়। এরপর ওই পুলিশ অফিসার তার উঁচু পোস্টে থাকা আর এক পুলিশ অফিসারকে বলে যে স্যার এরা নির্দোষ, ওই মেয়েটিকে এরা খুন করেনি। কিন্তু সেই পুলিশ অফিসার কোনো কথাই বিশ্বাস করে না। আর তারপর সে বলে যে পোস্টমর্টম রিপোর্ট আসলেই জানা যাবে যে এটা খুন নাকি স্বাভাবিক মৃত্যু। এর মধ্যেই পোস্টমর্টম রিপোর্ট চলে আসে আর সেখানে বলা হয় যে মেয়েটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। তবে এই মৃতদেহটি লুকিয়ে রাখার জন্য তাদের 6 মাসের কারাদণ্ড হয়। ভিঙ্কি জেলের কয়েদিদের এই ঘটনা বলার কিছুদিনের মধ্যেই তাদের জেল থেকে মুক্তি হয়। এরপর ভিঙ্কি বাসায় ফিরে আসে আর তখন তার বাবা মা ভিঙ্কিকে জানায় যে তারা ভিঙ্কির বিবাহ সম্বন্ধে যে জ্যোতিষীর কাছ থেকে ওইসব কথা জেনেছিল সেগুলো সব মিথ্যে ছিল, কারণ ওই জ্যোতিষী একজন ভণ্ড জ্যোতিষী ছিল। তবে ভিঙ্কির মন এখন আর বিয়ে করতে চায় না, তাই সে ওই মমতার মেয়েটিকে নিজের কাছে রেখে দেয় এবং সে প্রতিজ্ঞা করে যে এই মেয়েটিকে সে নিজের মেয়ে হিসেবে বড় করে তুলবে, মানুষের মতো মানুষ করে তুলবে। আর এর মাঝেই প্রীতি তাদের বাসায় আসে এবং সে সমস্ত ঘটনা শোনার পর ভিঙ্কিকে জানায় যে সেই মেয়েটির মা হয়ে ভিঙ্কির সাথে সারা জীবন একসাথে থাকতে চায়। এই কথা শুনে ভিঙ্কি খুব খুশি হয়ে যায় আর তারপর তার সঙ্গেই প্রীতির বিয়ে হয় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর খুব শীঘ্রই আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টাটা।